আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। সাংসদ ও মাফিয়ার গোপন অডিও প্রকাশ করে তোলপাড় ফেললেন বিরোধী দলনেতা, নেপথ্যে কার কণ্ঠস্বর? আজকের মধ্যেই অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অভিষেককে বড় নির্দেশ হাইকোর্টের। মুখ দেখতে চাইছেন অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাংকে তীব্র ভৎসনা হাইকোর্টের। রাতে রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় 11 জনের বিরুদ্ধে দায়ের অভিযোগ। কারা তারা? সকালেও আটকে গেল এসএফআই এর মিছিল। যাদবপুর কাণ্ড হস্তক্ষেপ নয়, স্পষ্ট শ্রমিক। সাহস থাকলে ছাত্র ভোট দাও, পাল্টা চ্যালেঞ্জ এসএফআই এর। হাইকোর্টে খারিজ মসজিদের মাইক খোলার মামলা, কি প্রতিক্রিয়া দিলীপ ঘোষের? বাংলা থেকে জঙ্গি নেটওয়ার্ক সরাতে নজিরবিহীন সিদ্ধান্ত, এই প্রথম তৈরি হলো এটিএস। পাকিস্তানের চর রানার আরও এক সঙ্গীকে গ্রেপ্তার করলো এসটিএফ। তপসিয়ার বাসিন্দা হলেও গা ঢাকা দেন রিষ্টায়। 27 বার কোপ, চুরি 1.5 লাখ। প্রধান শিক্ষিকাকে কিভাবে খুন 10ম শ্রেণীর 2 পড়ুয়ার? 4 মাসে 22 জনকে মৃত্যুদণ্ড, আতঙ্কিত আইনজীবীরা। 100টি খুনের মামলা সরিয়ে দেওয়া হলো রবি কুমারের এজলাস থেকে। মোদি 3.0 মেয়াদে বাড়ল সংঘের প্রভাব। নিট আন্দোলন ও 2029 ভোটের সমীকরণে বদলে গেল বিজেপির মুখ। কাজলের ইস্তফার নেপথ্যে ম্যানসঞ্জোরের রিসর্টে গোপন বৈঠক। বীরভূমে ও মহারাষ্ট্র গোয়া মডেল। হাইকোর্টে খারিজ মসজিদের মাইক মামলা, রায় সামনে আসতেই মুখ খুললেন শুভেন্দু। তিহারে যাবজ্জীবন কারাবাসকালে মৃত্যু প্রাক্তন সাংসদ সজ্জন কুমারের, শখ বিরোধী হিংসায় দোষী সাব্যস্ত হন। বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ। রক্ষা কবচ আর থাকলো না, টুলু মণ্ডলকে বড় ধাক্কা হাইকোর্টে, চলবে পুলিশি তদন্ত। যাদবপুরের দেশবিরোধী ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই, নিদান বিজেপি বিধায়ক কৌস্তব বাগচির, বললেন পুরস্কৃত করব। এবিভিপি বিজেপির শাখা সংগঠন নয়, যাদবপুর কাণ্ডে এবিভিপির সঙ্গে দূরত্ব শ্রমিক ভট্টাচার্যের। অযোগ্য হয়েও অন্নপূর্ণা যোজনার সুবিধা, এবার এইভাবে পোর্টালেই জানিয়ে দিন তার নাম। স্পেশাল 26-এর কায়দায় ভুয়ো সিবিআই অফিসার সেজে হানা ব্যবসায়ীর বাড়িতে, সার্চ ওয়ারেন্ট দেখতে চাইতেই ফের চম্পাহাটি। বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ 5, লাইসেন্স ছিল কিনা উঠছে প্রশ্ন। যাদবপুরে যুযুধান, এবিভিপি বনাম এসএফআই, আমরা ক্যাম্পাসে মরতে আসিনি, পড়াশোনা করতে এসেছি, সরব এবিভিপির যাদবপুরের সভাপতি। হাইকোর্টে খারিজ মসজিদের মাইক মামলা, রায় সামনে আসতেই মুখ খোলেন শুভেন্দু। 5 তলা বাড়ির প্রত্যেক ফ্লোরে আলাদা হোটেল, হাওড়া স্টেশনের কাছেই বিপজ্জনক ছবি। ভাই অনেক হয়েছে, এবার চেয়ার ছাড়ো। আবারও উত্তাল দিল্লি, বার কাউন্সিলের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ককরোচদের বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী। ঘাস কাটতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি, এক মহিলাকে ধর্ষণ করে খুন, অপরজনকে বেধড়ক মার। বড় বড় কথা বলেন, কেন এবার গুন্ডা দমন আইন প্রয়োগ হচ্ছে না? যাদবপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপশিতার। বিরোধিতার অধিকার কাড়লে গণতন্ত্র বাঁচে না, আক্ষেপ প্রকাশ করলেন শ্রমিক। পাশে দমকল ভবন, তারপরেও অগ্নিকাণ্ডে প্রাণ গেল এতজনের, আতঙ্কে কলকাতায় আসা বাংলাদেশিরা। দুর্গাপুজোয় টানা বৃষ্টির সম্ভাবনা, সুপার এল নিনোর দাপটে পণ্ড হতে পারে আনন্দ। বউয়ের অন্য কারো সঙ্গে সম্পর্ক, তাই ওকে জাস্ট মেরে দিলাম, ভয়ঙ্কর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লিখে নিজেকেও মারল মনোজ। গোপন ডিল করেই জেল থেকে হাসপাতালে ইমরান খান, পাকিস্তানের সিংহাসনে পালাবদলের ইঙ্গিত, প্রবীণ সাংবাদিকের মন্তব্যে হইচই। মনে হয় তার মুখ দেখতে। অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাংকে ভৎসনা হাইকোর্টের, বাড়িতেই কেওয়াইসি। ভারত বিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের। মুসলিম বেল্টে গেরুয়া ঝড়, মুর্শিদাবাদের সুতি এক পঞ্চায়েত সমিতি দখল বিজেপির। যন্তরে মন্তরে অতিরিক্ত বল প্রয়োগে অভিযুক্ত পুলিশ, খতিয়ে দেখতে কমিটি গড়ল সুপ্রিম কোর্ট। কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে আবু জাফরকে গ্রেপ্তার করল লালবাজারের গোয়েন্দা বিভাগ, শিখা ইনের ইজারা তার নামেই। ফাইল ছাড়তে 10 লাখ ঘোষ, স্ত্রীকে মাধ্যম বানিয়ে টাকা নিয়ে সিবিআই এর হাতে গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রকের অফিসার। আমি লোকের বাড়ি কাজ করি, কেন টাকা পাবো না? টাকা না পেয়ে যা করলেন মহিলারা। পুলিশকে টেনে চর, দীপশিতাদের মিছিল বনাম এবিভিপি। যাদবপুরে কি ঘটলো দেখুন।
ভুল বুঝিয়ে পরিবর্তন হয় না, রাহুল গান্ধীকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ। 3,000 টাকা এখনো ঢোকেনি, অন্নপূর্ণা নিয়ে মহিলাদের বিক্ষোভে উত্তাল একাধিক জেলা। আর জমবে না বৃষ্টির জল, হাওড়া স্টেশন নিয়ে বড় উদ্যোগ রেল ও হাওড়া পুরসভার। সরকার মিথ্যে কথা বলছে, অন্নপূর্ণার টাকা না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। তারাপীঠ কলকাতার পর শিলিগুড়িতে কড়া নজর, হোটেল রেস্তোরাঁ এবার বড় অভিযান। যাদবপুরে রাতভর রণক্ষেত্র, এবিভিপি এসএফআই সংঘর্ষের নতুন করে উত্তেজনা, কি ঘটেছিল? আমি খুব লজ্জিত, সেনাবাহিনীকে অপমান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। লাদাখে ভাইরাল জেনজি মহিলা সৈন্যদের কাছে ক্ষমা চাইলেন। সবংয়ে এক রাতের বৃষ্টিতে জলমগ্ন 3,000 বাড়ি, আকাশপথে আকাশ ছোঁয়া ত্রাণের ঘোষণা মুখ্যমন্ত্রীর। 27 লক্ষ বাদ পড়া ভোটারের নাম ফেরানোর দাবি, সিও দপ্তরে জমিয়তে উলামায়ে হিন্দ। মুক্ত চিন্তার ক্ষেত্রে বিজেপির আক্রমণ, মুখ্যমন্ত্রী যা বলেছেন তার জন্য ক্ষমা চাইতে হবে, দাবি এসএফআইয়ের। রাবণের মতো 10 মাথা নিয়ে সমুদ্র থেকে বিদ্যুৎ গতিতে ধেয়ে আসছে রক্তচক্ষু এল নিনো, 90% খেলায় বাকি। মাঝরাতে সীমান্তে পুলিশের সার্জিক্যাল স্ট্রাইকে ভেস্তে গেল প্ল্যান, ধৃত 2 বাংলাদেশির আসল পরিচয় জানেন? গভীর রাতে অরবিন্দ ভবনে নিজেদের বন্দী করে রাখলো বামপন্থী ছাত্ররা, তোপ সর্বরী চ্যালেঞ্জ সৃজনের। 9 জনের মর্মান্তিক মৃত্যুর পর কড়া অ্যাকশন, নিউ মার্কেটের 13টি হোটেল পানশালাকে শোকজ করল দমকল বিভাগ। অঙ্ক নয়, পুরভোটে আসন বন্টনে এবার নয়া ফর্মুলা বামফ্রন্টের। জোড়া অগ্নিকাণ্ডে প্রশাসনের কঙ্কালসার ছবি সামনে আসতেই মুখ্য সচিবের ভূমিকা নিয়ে বিস্ফোরক কুণাল। কাল দুপুর 12টার পর শুভ সময় শুরু, একগুচ্ছ সুখবর মকর সহ 3 রাশির জন্য, তবে এই রাশির জাতক হলে সাবধান। রোজভ্যালি নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, আমানতকারীদের টাকা ফেরাতে হাইকোর্টে রাজ্যের প্রস্তাব। ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুরের ছাত্রীর, রাত 11টা বাজে তখন ভয়ে অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই। আখ যাচ্ছে ইথানলে, চিনির যোগান বাড়াতে 10 বছর পর বিদেশ থেকে আমদানির ভাবনা, দাম বাড়ছে হু হু করে। তেল পরিবহনের জন্য হরমুজে গোপন পথ চালু আমেরিকার, দেখেও কিছু করতে পারছে না ইরান। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে বড় ধাক্কা, ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে হাজার হাজার চাকরি প্রার্থী। আশার আলো, ক্ষমতায় এসে রোজভ্যালির টাকা ফেরতের উদ্যোগ শুভেন্দুর, হাইকোর্টে বিরাট প্রস্তাব। অভিষেকের আমতলার দলীয় কার্যালয় আপাতত ভাঙা যাবে না, স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়িয়ে দিল হাইকোর্ট। যাদবপুরে ধুন্ধুমার, পুলিশের ব্যারিকেড ভেঙে এবিভিপির মিছিল পৌঁছলো বিশ্ববিদ্যালয়ের গেটে, ভাঙল লোহার প্রতীক। বিয়ের 6 মাসেই আলগা বাঁধন, রশ্মিকাকে ফেলে অন্য কারো বুকে মুখ গুজে ঘুম বিজয়ের। শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি, রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাংসদ ও এক অভিযুক্ত মাফিয়ার কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রকাশ করে বিরোধী দল নেতা রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রকাশিত অডিওতে কি ধরনের কথোপকথন রয়েছে এবং সেখানকার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, সেটিই এখন মূল প্রশ্ন। বিরোধী শিবিরের দাবি, এই কথোপকথন থেকে রাজনৈতিক প্রভাব ও অপরাধ চক্রের মধ্যে যোগাযোগের ইঙ্গিত মিলতে পারে, তবে অডিওর সত্যতা, কণ্ঠস্বরের পরিচয় এবং কথোপকথনের সম্পূর্ণ প্রেক্ষাপট এখনও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া প্রয়োজন। বিরোধী দল নেতা বিষয়টি সামনে এনে তদন্তের দাবি তুলেছেন। শাসকপক্ষের তরফে এই অভিযোগ নিয়ে কি বক্তব্য দেওয়া হয়েছে এবং অডিওটি সত্যি সংশ্লিষ্ট ব্যক্তিদের কিনা তা তদন্তের পরই স্পষ্ট হবে। ফলে প্রকাশ্যে আসা এই অডিওকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর আরও বাড়তে পারে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে। আদালত ব্যাংকের কাছ থেকে অ্যাকাউন্ট ফ্রিজ করার কারণ ও সংশ্লিষ্ট নথি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে। সাম্প্রতিক শুনানিতে ব্যাংকের বক্তব্য নিয়ে বিচারপতি প্রশ্ন তোলেন এবং অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। অভিষেকের পক্ষের অভিযোগ, যথাযথ কারণ বা আগাম নোটিশ ছাড়াই তার অ্যাকাউন্টে লেনদেনের ক্ষেত্রে বাধা তৈরি করা হয়েছে। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষ তদন্ত ও সংশ্লিষ্ট মামলার প্রসঙ্গ তুলে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে। এর আগে বিদেশ যাওয়ার অনুমতি সংক্রান্ত বিষয়েও আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। এবার অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আদালতের নির্দেশের ফলে ব্যাংককে নির্দিষ্ট তথ্য ও রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্ট পর্যালোচনা করেই পরবর্তী শুনানিতে আদালত আরও নির্দেশ দিতে পারে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে বুধবার রাত থেকে তৈরি হওয়া উত্তেজনা বৃহস্পতিবার আরও ছড়িয়ে পড়ে। এসএফআই এবং এবিভিপির পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বর ও সংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে দুই পক্ষই নিজেদের কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারিকেড তৈরি করে এবং মিছিল আটকানোর চেষ্টা করে। ব্যারিকেড ভাঙার চেষ্টা ঘিরে উত্তেজনা আরও বাড়ে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এই ঘটনায় 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবার সকালেও এসএফআই এর মিছিল আটকে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা যায়। প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা চলছে। যাদবপুরের সাম্প্রতিক পরিস্থিতিতে ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘাত, ছাত্র সংসদ নির্বাচন এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতি ফের আলোচনার কেন্দ্রে এসেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তি নিয়ে রাজনৈতিক হস্তক্ষেপের প্রশ্নে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট অবস্থান নিয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তার বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিষয়টি মূলত শিক্ষাঙ্গনের অভ্যন্তরীণ বিষয় এবং সেখানে রাজনৈতিকভাবে সরাসরি হস্তক্ষেপ করা উচিত নয়। অন্যদিকে এসএফআই এর পক্ষ থেকে পাল্টা দাবি তোলা হয়েছে, সাহস থাকলে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করা হোক। ছাত্র ভোট না হওয়াকেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান অস্থিরতার অন্যতম কারণ হিসেবে দেখছে বাম ছাত্র সংগঠন। দুই পক্ষের বক্তব্যের ফলে যাদবপুরে ছাত্র রাজনীতি ও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে। বুধবার রাতের সংঘর্ষের পর বৃহস্পতিবারও মিছিল, পাল্টা মিছিল এবং পুলিশের ব্যারিকেড ঘিরে উত্তেজনা চলতে থাকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। মসজিদের লাউডস্পিকার অপসারণ সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে খারিজ হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, আদালতের সিদ্ধান্ত নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ নিজের অবস্থান জানিয়েছেন। রাজ্যের শব্দদূষণ নিয়ন্ত্রণের নামে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের লাউডস্পিকার নিয়ে প্রশাসনের পদক্ষেপ ইতিমধ্যে বিতর্ক তৈরি করেছে। প্রশাসনের বক্তব্য, নির্ধারিত শব্দসীমা ও শব্দদূষণ নিয়ন্ত্রণের নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে বিরোধীদের একাংশের অভিযোগ, আইন প্রয়োগের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার অভিযোগ সামনে আসার পর রাজনৈতিক চাপানোতর বেড়েছে। আদালতে মাইক ব্যবহারের বিষয়টি নিয়ে একাধিক আবেদন ও শুনানিও হয়েছে। তবে আদালত সব মাইক সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে এমন দাবি সঠিক নয়। মূল বিষয় হলো শব্দদূষণ সংক্রান্ত আইন ও নির্ধারিত শব্দসীমা মেনে চলা। পশ্চিমবঙ্গের জঙ্গি নেটওয়ার্কের মোকাবিলায় প্রথমবারের মতো আলাদা অ্যান্টি টেরোরিজম স্কোয়াড বা এটিএস গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। রাজ্যের সক্রিয় বা সম্ভাব্য জঙ্গি নেটওয়ার্ক চিহ্নিত করা, তাদের আর্থিক ও সাংগঠনিক যোগাযোগ খুঁজে বের করা এবং আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক যোগসূত্রের তদন্ত করাই এই বিশেষ ব্যবস্থার অন্যতম লক্ষ্য হতে পারে। এতদিন রাজ্য পুলিশ ও বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজেদের দায়িত্ব অনুযায়ী জঙ্গি সংক্রান্ত তদন্ত করত। এবার রাজ্য স্তরে বিশেষায়িত কাঠামো তৈরি হলে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং দ্রুত তদন্তের ক্ষেত্রে সমন্বয় বাড়তে পারে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা ও সন্দেহজনক নেটওয়ার্কের উপর নজরদারি আরও জোরদার করার সম্ভাবনা রয়েছে। তবে নতুন এটিএস এর কাঠামো, জনবল, ক্ষমতা ও কোন কোন মামলার দায়িত্ব তারা নেবে সে বিষয়ে বিস্তারিত সরকারি নির্দেশিকা সামনে এলে বিষয়টি আরও স্পষ্ট হবে। 4 মাসের মধ্যে 22 জনকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো একাধিক কঠোর রায়কে ঘিরে বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। একই সময়ে প্রায় 100টি খুনের মামলা সংশ্লিষ্ট বিচারকের এজলাস থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। একসঙ্গে এতগুলি গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলার বিচারিক দায়িত্ব পরিবর্তন হওয়ায় আইনজীবী মহলের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তি দেওয়ার ক্ষেত্রে আদালতকে প্রমাণ, সাক্ষ্য এবং আইনের কঠোর মানদণ্ড বিবেচনা করতে হয়। ফলে ধারাবাহিকভাবে এমন রায় কেন দেওয়া হচ্ছে তা নিয়ে আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে। অন্যদিকে মামলা সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পেছনে প্রশাসনিক বা বিচারিক কোনো নির্দিষ্ট কারণ রয়েছে কিনা সেটিও গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট আদালতের নির্দেশ, মামলাগুলির প্রকৃতি এবং বিচারকের দায়িত্ব পরিবর্তনের সরকারি কারণ সামনে এলে পুরো বিষয়টি আরও পরিষ্কার হবে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদকে ঘিরে তৃণমূলের অন্দরের কোন্দল নতুন মাত্রা পেয়েছে। কাজল শেখের ইস্তফার আগে ঝাড়খণ্ডের মাসনজোরের একটি রিসোর্টে তার বিরোধী শিবিরের সদস্যদের বৈঠকের খবর সামনে এসেছে। সূত্রের দাবি, বৈঠকে জেলা পরিষদের একাধিক সদস্য উপস্থিত ছিলেন এবং সেখানে পরবর্তী সভাধিপতি নির্বাচন ও ক্ষমতার সমীকরণ নিয়ে আলোচনা হয়। বিজেপির কয়েকজন নেতাও সেখানে ছিলেন বলে রাজনৈতিক মহলে দাবি উঠেছে। তবে বৈঠকে বিজেপির উপস্থিতির বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা স্পষ্ট কোনো মন্তব্য করেননি। গত 4ই আগস্ট কাজল শেখের বিরুদ্ধে 19 জন জেলা পরিষদ সদস্য অনাস্থা প্রস্তাব আনেন। 21শে আগস্ট সেই অনাস্থা প্রস্তাব নিয়ে সভা হওয়ার কথা ছিল। তার আগেই কাজল শেখ পদত্যাগ করায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হন নবগোপাল বাউরি জানিয়েছেন, তারা পরবর্তী পদক্ষেপ ও নতুন সভাধিপতি কে হবেন তা নিয়ে আলোচনা করেছিলেন। তার বক্তব্যে বিজেপির সমর্থনের প্রসঙ্গ উঠে এসেছে। ফলে বীরভূম জেলা পরিষদের ক্ষমতার অঙ্কে নতুন সমীকরণ তৈরি হচ্ছে কি না তা নিয়েই এখন জোর আলোচনা।
টুলু মণ্ডলের বিরুদ্ধে চলা তদন্তে কলকাতা হাইকোর্ট থেকে আর আগের মতো আইনি সুরক্ষা থাকছে না। কয়েক কোটি টাকা উদ্ধারের ঘটনার পর তদন্তের আজ টুলু মণ্ডলের কাছেও পৌঁছেছিল এবং তিনি পুলিশের পদক্ষেপ থেকে সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এর আগে তার পক্ষ থেকে তদন্তের বিরুদ্ধে রক্ষা কবচ চাওয়া হয়েছিল, কিন্তু আদালতের সাম্প্রতিক অবস্থানে সেই সুরক্ষা আর বহাল থাকছে না বলেই বিষয়টি সামনে এসেছে। বীরভূমের পাথর ব্যবসায়ী হিসেবে পরিচিত টুলু মণ্ডলের নাম এর আগেও বিপুল টাকা ও সোনা উদ্ধারের ঘটনায় উঠে এসেছে। তার ঘনিষ্ঠ বলে পরিচিত মিনার মণ্ডলের বাড়িতে দীর্ঘ তল্লাশিতে প্রায় 28,50,00,000 টাকা নগদ এবং 15 কেজি সোনা উদ্ধারের কথা পুলিশ জানিয়েছিল। এরপর তদন্ত আরও বিস্তৃত হয় এবং টুলুর ঘনিষ্ঠ মহল ও আত্মীয়দের সম্পত্তি নিয়েও প্রশ্ন ওঠে। এখন আদালতের নির্দেশের ফলে পুলিশের তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাধা কমল বলেই মনে করা হচ্ছে। তবে তদন্তে কী তথ্য সামনে আসে এবং কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় তা এখনও স্পষ্ট নয়। দিল্লিতে সিনেমার কাহিনীর মতো ভুয়ো সিবিআই অফিসার সেজে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে তল্লাশির নামে টাকা ও সোনার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 3 জন অভিযুক্ত নিজেদের সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে বাড়িতে হাজির হয়েছিলেন বলে অভিযোগ। তারা দাবি করেন পরিবারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং সেই কারণেই তল্লাশি চালাতে এসেছেন। পরিবারের সদস্যরা তল্লাশির বৈধ নথি দেখতে চাইলে অভিযুক্তরা তাদের চাপ দেন বলে পুলিশ জানিয়েছে। অভিযোগ অনুযায়ী তল্লাশির নামে আলমারি খুলিয়ে নগদ টাকা ও গয়না নিয়ে নেওয়া হয়। পরে সিজ করা সম্পত্তির রসিদ চাইলে অভিযুক্তরা বাড়ির একটি খাতায় নিজেদের মতো করে নথি লিখে সই করে চলে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে প্রায় 200টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। একটি মোটরবাইকের সূত্র ধরে অভিযুক্তদের পরিচয় সামনে আসে। পরে হরিদ্বার ও মুসৌরি থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়। জেরায় প্রতারণার ছক স্বীকার করার পাশাপাশি তাদের কাছ থেকে লুটের কিছু টাকা ও গয়না উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটিতে ফের বাজি তৈরির সঙ্গে যুক্ত একটি গোপন কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে বেআইনি বাজি কারখানা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে বিভিন্ন মাধ্যমে আহত ও মৃতের সংখ্যা নিয়ে নানা দাবি ছড়ালেও পুলিশ সরকারিভাবে জানিয়েছে ঘটনায় 2 জন আহত হয়েছেন। 5 জনের মৃত্যুর খবরকে পুলিশ ভিত্তিহীন বলে জানিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী লোকালয় থেকে কিছুটা দূরে একটি পুকুরের ধারে গোপনে বাজি তৈরির কাজ চলছিল বলে অভিযোগ। আচমকা বিস্ফোরণের ফলে এলাকায় তীব্র শব্দ হয় এবং আশপাশের মানুষ ঘটনাস্থলের দিকে ছুটে যান। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কারখানাটির বৈধ লাইসেন্স ছিল কিনা, সেখানে কী ধরনের বিস্ফোরক মজুদ ছিল এবং নিরাপত্তা বিধি মানা হয়েছিল কিনা এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় আর কেউ জড়িত ছিল কিনা সেই বিষয়েও তদন্ত চলছে। মালদহের হরিশ্চন্দ্রপুরের 2 মহিলা ঘাস কাটতে গিয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ। বাংলা বিহার সীমান্ত লাগোয়া বিহারের আমেদাবাদ থানার গোবিন্দপুর এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, এক অজ্ঞাত পরিচয় যুবক তাদের পথ আটকায় এবং একজন মহিলাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্য মহিলা বাধা দিতে গেলে তাকে হাসুয়া দিয়ে কোপানো হয়। এরপর প্রথম মহিলাকে কাশবনের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ এবং গলা কেটে খুন করার অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় দ্বিতীয় মহিলা কোনো রকমে মালদহে ফিরে এসে গ্রামের মানুষকে ঘটনাটি জানান। খবর পেয়ে 2 থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আহত মহিলাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে এবং ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অশান্তি নিয়ে রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষ, মিছিল এবং পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসছে। এই আবহেই মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বামপন্থী নেত্রী দীপশিতা ধর। তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগের প্রসঙ্গ উঠে এসেছে। দীপশিতার অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে বারবার কড়া পদক্ষেপের কথা বলা হলেও বাস্তবে কেন গুন্ডাদমন আইন প্রয়োগ করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ করা উচিত নয়। ছাত্রভোট আয়োজনের বিষয়েও রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বাম ছাত্র সংগঠন এসএফআই এর পক্ষ থেকেও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে পাল্টা চ্যালেঞ্জ জানানো হয়েছে। ফলে যাদবপুরের পরিস্থিতি শুধু ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে রাজ্যের রাজনৈতিক মহলেও বড় বিতর্কের বিষয় হয়ে উঠেছে। দুর্গাপুজোর সময় আবহাওয়া নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বর্ষার পাশাপাশি এল নিনোর প্রভাব নিয়ে আবহবিদদের মধ্যে আলোচনা চলছে এবং পুজোর সময় টানা বৃষ্টির সম্ভাবনা নিয়ে সতর্ক করা হচ্ছে। এর ফলে পুজোর প্রস্তুতি, মণ্ডপ তৈরি এবং উৎসবের দিনগুলিতে মানুষের যাতায়াত নিয়ে চিন্তা বাড়ছে। বিশেষ করে খোলা জায়গায় পুজোর আয়োজন করা কমিটিগুলির জন্য আবহাওয়ার পরিবর্তন বড় সমস্যা তৈরি করতে পারে। আবহাওয়ার পরিস্থিতি এখন থেকেই পুরোপুরি নির্ধারিত নয় এবং পুজোর অনেকটা সময় বাকি থাকায় শেষ মুহূর্তে পূর্বাভাসের পরিবর্তনও হতে পারে। তবে বর্ষার সক্রিয়তা ও বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে বিভিন্ন জায়গায় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ভারী বৃষ্টি হলে শহর ও শহরতলিতে জল জমা, যান চলাচলের সমস্যা এবং মণ্ডপে দর্শনার্থীদের ভিড়ের প্রভাব পড়তে পারে। তাই পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ সকলের নজর এখন আবহাওয়া দপ্তরের পরবর্তী পূর্বাভাসের দিকে।
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে হাসপাতালে পাঠানোর ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। ইমরানকে কেন হাসপাতালে নেওয়া হলো, এর পেছনে কোনো গোপন সমঝোতা বা রাজনৈতিক ডিল হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাকিস্তানের রাজনীতিতে তার ভবিষ্যৎ ভূমিকা এবং দেশের সমতার সমীকরণ নিয়েও আলোচনা শুরু হয়েছে। প্রবীণ সাংবাদিকের একটি মন্তব্যের পরেই বিষয়টি আরও চর্চায় আসে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের পক্ষ থেকেও তার শারীরিক অবস্থা এবং চিকিৎসা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের রাজনৈতিক মহলের জল্পনা, জেলবন্দি ইমরানকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর সিদ্ধান্তের সঙ্গে বৃহত্তর রাজনৈতিক সমীকরণের কোনো সম্পর্ক রয়েছে কিনা তা গোপন চুক্তির দাবির পক্ষে এখনও কোনো নির্ভরযোগ্য সরকারি প্রমাণ সামনে আসেনি। ফলে বিষয়টি আপাতত রাজনৈতিক দাবি ও জল্পনার মধ্যেই রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রকের এক আধিকারিকের বিরুদ্ধে ফাইল ছাড়ার বিনিময়ে 10 লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই আধিকারিক সরাসরি টাকা না নিয়ে নিজের স্ত্রীকে ব্যবহার করে ঘুষের টাকা গ্রহণ করছিলেন। বিষয়টি তদন্তকারী সংস্থা নজরে আসার পর পরিকল্পিতভাবে অভিযান চালানো হয় এবং আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ সরকারি ফাইলের কাজ এগিয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। সেই টাকা লেনদেনের ক্ষেত্রেও আধিকারিকের স্ত্রী মধ্যস্থতা করছিলেন বলে তদন্তকারীদের দাবি। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিবিআই আধিকারিকরা নজরদারি শুরু করেন। পরে ঘুষের টাকা নেওয়ার সময় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। উদ্ধার হওয়া টাকা এবং অন্যান্য নথি পরীক্ষা করে দেখা হচ্ছে এই ঘটনায় আরও কোনো সরকারি কর্মী বা মধ্যস্থতাকারী জড়িয়ে ছিলেন কিনা তা জানতে তদন্ত চলছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকা এখনও অনেক উপভোক্তার অ্যাকাউন্টে না ঢোকায় বিভিন্ন জেলায় ক্ষোভ ও বিক্ষোভ দেখা দিয়েছে। বহু মহিলা আবেদন করার পরেও টাকা না পাওয়ার অভিযোগ তুলেছেন। কোথাও সরকারি দপ্তরের সামনে, কোথাও স্থানীয় প্রশাসনের কাছে গিয়ে তারা দ্রুত টাকা দেওয়ার দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, টাকা না পাওয়ার অর্থ এই নয় যে প্রত্যেকের আবেদন বাতিল হয়ে গেছে। অনেক ক্ষেত্রে নথি যাচাই, আধার ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের গরমিল, ডিবিটি সংযোগের সমস্যা অথবা আবেদনপত্রে ভুলের কারণে টাকা আটকে থাকতে পারে। আগে থেকেই জানানো হয়েছে, যোগ্য উপভোক্তাদের তথ্য যাচাই করে পর্যায়ক্রমে টাকা দেওয়া হবে। অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে 3000 টাকা করে দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং ইতিমধ্যে বিপুল সংখ্যক মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। যারা এখনও টাকা পাননি তাদের আবেদন ও পেমেন্টের অবস্থা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে ব্যাংকে গিয়ে আধারের সঙ্গে ডিবিটি সংযোগ ঠিক আছে কিনা সেটিও যাচাই করতে বলা হয়েছে। হাওড়া স্টেশনে বসার সময় জমা জলের সমস্যা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে রেল এবং হাওড়া পুরসভা। প্রবল বৃষ্টির পর স্টেশন চত্বর ও সংলগ্ন এলাকায় জল জমে যাত্রীদের ব্যাপক সমস্যায় পড়তে হয়। সেই সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য নিকাশি ব্যবস্থা আরও উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্টেশনের গুরুত্বপূর্ণ অংশগুলিতে জল দ্রুত বের করে দেওয়ার ব্যবস্থা, নিকাশি নালা পরিষ্কার এবং প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের দিকে নজর দেওয়া হচ্ছে। রেল ও পৌরসভার মধ্যে সমন্বয় করে কাজ করার কথা জানানো হয়েছে। বিশেষ করে প্রবল বর্ষণের সময় যাতে স্টেশনে জল দাঁড়িয়ে না থাকে এবং ট্রেন ধরতে আসা যাত্রীদের চলাচলের সমস্যা না হয়, সেটিই মূল লক্ষ্য। হাওড়া স্টেশন দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন হওয়ায় জল জমার সমস্যা দ্রুত সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে আরও কিছু পরিকাঠামোগত পরিবর্তন করা হতে পারে বলে জানা যাচ্ছে। এল নিনোর সম্ভাব্য প্রভাব নিয়ে আবহাওয়া মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমুদ্রের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলের পরিবর্তনের সঙ্গে যুক্ত এই আবহাওয়াগত পরিস্থিতি বিশ্বজুড়ে বৃষ্টি, তাপমাত্রা ও মৌসুমী আবহাওয়ার উপর প্রভাব ফেলতে পারে। বাংলাতেও এর সম্ভাব্য প্রভাব নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এল নিনোর প্রভাব মানেই নির্দিষ্টভাবে কোনো একটি এলাকায় ভয়াবহ আবহাওয়া হবেই এমনটা বলা যায় না। আবহাওয়ার পরিবর্তনে একাধিক বিষয় একসঙ্গে কাজ করে। আগামী মাসগুলিতে সমুদ্রের তাপমাত্রা, বায়ুর গতি প্রকৃতি এবং মৌসুমী বৃষ্টির পরিস্থিতির উপর নজর রাখা হবে। বিশেষ করে দুর্গাপূজার সময় বৃষ্টির সম্ভাবনা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বেশি। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী পরিস্থিতি বদলাতে পারে, তাই এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর বদলে নিয়মিত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসরণ করাই গুরুত্বপূর্ণ। পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের প্রস্তুতি এবং নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ। তার বক্তব্যে অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রশাসনের বিভিন্ন স্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে এসেছে। বিশেষ করে বড় অগ্নিকাণ্ডের ক্ষেত্রে দ্রুত উদ্ধার কাজ, দমকলের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয় কতটা কার্যকর তা নিয়ে তিনি সরব হয়েছেন। সাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলির পরেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার দাবি উঠেছে। কুণালের বক্তব্য অনুযায়ী শুধু ঘটনার পরে তদন্ত বা দায় নির্ধারণ করলেই হবে না, আগাম সতর্কতা এবং নিয়মিত পরিদর্শনের ব্যবস্থাও জোরদার করতে হবে। অগ্নি নিরাপত্তার নিয়ম মানা হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলির। কোথাও নিয়ম ভাঙা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই পরিস্থিতিতে মুখ্য সচিবের নেতৃত্বে প্রশাসনের শীর্ষস্তরের নজরদারি কতটা রয়েছে সেই প্রশ্ন রাজনৈতিক মহলে উঠেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অশান্তির ঘটনায় এক ছাত্রীর ভয়াবহ অভিজ্ঞতার কথা সামনে এসেছে। ওই ছাত্রীর বক্তব্য অনুযায়ী রাতের দিকে বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা তৈরি হলে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরিস্থিতি এতটাই ভয়াবহ মনে হয়েছিল যে নিরাপত্তার জন্য তাকে অরবিন্দ ভবনের ভিতরে চলে যেতে হয়। ছাত্রীর বর্ণনা জানা যায়, রাত প্রায়
11টার সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাইরে পরিস্থিতি সম্পর্কে অনিশ্চয়তা থাকার তিনি এবং অন্যরা নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলির কর্মসূচি ও পাল্টা কর্মসূচিকে ঘিরে কয়েকদিন ধরেই উত্তেজনা তৈরি হয়েছে। রাতের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীদের একাংশ ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা এবং স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি তুলেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।